সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই 8টি বক্তৃতার শেষ অংশে পৌঁছেছি এসে। তো তাই বলে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে এরকম মনে করার কারণ নেই। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে আবারও এই আলোচনার মধ্যে যাব, কিন্তু আপাতত এই আজকে আমাদের এই পর্বটা শেষ করার ইচ্ছা আছে। তো এখন বেশি দেরি না করে, সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি। এর আগে যেদিন বক্তৃতা হয়েছিল সেদিন দুটো অনুরোধ পেয়েছিলাম। একটা ছিল যে হাস্যরস এবং প্রহসন সম্বন্ধে দু চার কথা বলার, এবং আরেকটি ছিল আধুনিক সংস্কৃত নাটক কিভাবে আগেকার দিনে যে প্রাচীন সংস্কৃত নাটকের কথা আমরা বলছি, যেগুলোর কথা নাট্যশাস্ত্র বা অন্য অন্য সব নাট্যশাস্ত্রের গ্রন্থে আলোচনা করা হয়েছে, তার সঙ্গে কি পার্থক্য হচ্ছে। তো সেইটুকুই আমরা যতটা পারি সংক্ষেপে সারবো, কারণ এই সম্বন্ধে বলতে শুরু করলে একদম শেষ করা খুব কঠিন ব্যাপার, 1 ঘন্টাতেও শেষ হবে না। আপাতত যেটুকু মোটামুটি আপনাদের প্রয়োজনে লাগবে সেটুকুই বলছি। প্রথমত হাস্যরস এবং প্রহসন এই সম্বন্ধে জানতে চেয়ে আবার যতদূর মনে হচ্ছে আমার প্রাক্তন ছাত্রী ডক্টর দেবস্মৃতি জানা জানতে চেয়েছিলেন। তাকে উদ্দেশ্য করেই প্রধানত বলছি, যদিও এটা সবার জন্যই বলছি, যে হাস্যরস, এখন হাস্য বলতেই বুঝতে পারছেন হাসি। হাসিটা কিরকম নাটক, মানে রূপকে কিরম ভাবে না হাসি ব্যবহার করা হয়। শুধু এটা রূপকের প্রসঙ্গেই বলছি, কাব্য যাকে শ্রব্য কাব্য আমরা বলি সে প্রসঙ্গে এখন আসছি না। সেখানে ভরত হাস্যকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হলো আত্মস্থ এবং আরেকটি হলো পরস্থ। দ্বিবিধশ্চ অয়ম আত্মস্থ পরস্থশ্চ, এটি দুই প্রকার, আত্মস্থ এবং পরস্থ। আত্মস্থ অবশ্যই সেটা সেই হাস্যরস যেখানে যে ব্যক্তি হাসছে, সে যে ব্যক্তি সেখানে রয়েছে মঞ্চে সে হাসছে। এবং দ্বিতীয়টা পরস্থ, অর্থাৎ কোনো ব্যক্তি এমন কিছু বলছে বা করছে যার ফলে সকলে হাসছে। হ্যাঁ, এটাই আমরা এটার সঙ্গে বেশি অভ্যস্ত, কারণ মানুষে যদি নিজে হাহা করে হাসে, সেই হাসির ভাগ যদি অন্য কেউ না পায়, তাহলে তাদের মধ্যে সেই হাস্যরসের আস্বাদনটা হবে না। কিন্তু আত্মস্থ হাসিও হয়, হাহা করে হাসির কথা আমরা দেখি, নাটকের মধ্যে কোনো চরিত্র হাহা করে হাসছে এরকম আমরা দেখে থাকি। সে প্রসঙ্গে ঠিক এই মুহূর্তে যাচ্ছি না। তারপরে বলছি এই হাস্য কিরকম, নিজে হাসলে হলো আত্মস্থ, অপরকে হাসালে হলো পরস্থ। আর যেহেতু প্রহসনে হাস্যরস হচ্ছে অঙ্গিরস, সেটা সম্বন্ধে ধনঞ্জয় বলছেন, দশরূপকার ধনঞ্জয় বলছেন যে হাস্যরস প্রহসনে 6 প্রকারের হতে পারে। 6 প্রকারের হাস্য কি কি, সেগুলো চরিত্র অনুযায়ী। হ্যাঁ, তার মধ্যে আছে স্মিত, হসিত, বিহসিত, উপহসিত, অপহসিত এবং অতিহসিত। এই 6 প্রকারের হাস্য রয়েছে। এই হাসিগুলি, এটা হলো যখন লোকে হাসছে, মঞ্চে যখন অভিনেতা নিজে হাসছে। তো এই হাসিগুলো কিরকম, এগুলো এক একটা ধরনের চরিত্র কি ক্যাটেগরির হবে আমরা তো আগে দেখেছি। উত্তম, মধ্যম, অধম 3 প্রকারের চরিত্র থাকে, বা উত্তমা প্রকৃতি, মধ্যমা প্রকৃতি, অধমা প্রকৃতি, এই 3 প্রকারের চরিত্র থাকে। যে উত্তম চরিত্র, তার মানে দেবতা বা রাজা বা ব্রাহ্মণ পুরোহিত এরকম ধরনের যারা, তারা হাসবেন তাদের হাসিটা কিরকম হবে, স্মিত অথবা হসিত। স্মিত কিরকম, স্মিত হচ্ছে যখন কপল কিছুটা কি বলবো বিস্তৃত হচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে দৃষ্টি, সুন্দর দৃষ্টি, হ্যাঁ,
হাসলে, খুব মধুর হাসলে দৃষ্টিটাও তো তার সঙ্গে সুন্দর হয়, দাঁত দেখা যায় না এই স্মিতয়ে। হসিতয়ে চোখ এবং মুখ উজ্জ্বল হয়ে ওঠে, দুই কপল যেমন পূর্বে হয়েছিল স্মিতের ক্ষেত্রে সেরকম সেগুলো একটু বিস্তৃত হয় এবং একটুখানি দাঁতের ঝলক দেখা যায়। মানে এর এর একটা হাসি, এরকম একটা হাসি, এটা অবশ্য হাস্যকর হচ্ছে না। তারপরে এটা হলো উত্তম চরিত্রের। তারপরে মধ্যম যারা সাধারণ লোক যারা, তাদের মধ্যে বিহসিত এবং উপহসিত পাচ্ছি। বিহসিত হচ্ছে সেখানে চোখ এবং কপল কুঞ্চিত হয়, মধুর হাসি শোনা যায় এবং মুখ লাল হয়ে যায়। উপহসিত যেটা, সেখানে নাসারন্ধ্র স্ফুরিত হয়, দৃষ্টি কিছুটা বক্র হয়, হাত পা বেঁকে যায়, মাথায় ঝাঁকুনি হয়। একেবারে অধম চরিত্র যারা, তাদের মধ্যে অপহসিত পাওয়া যায়। অপহসিত হচ্ছে অস্থানে হাসি। মনে করুন একজন লোক পড়ে গেল, আপনার পরিচিত কোনো ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, তাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে, কিন্তু তিনি পড়ে গেলেন। সেই সময় কিন্তু আমরা নর্মালি খুব একটা জোরে টোরে হাসি পেলেও আমরা খুব সেটা সামলে যাই, কিন্তু এখানে অধম চরিত্র যে, সে অস্থানে এরকম ক্ষেত্রে হেসে উঠবে। সেক্ষেত্রে তার চোখ জলে ভরে যাবে, তার কান এবং মাথা ঝাঁকুনি দেবে। অতি হাসিতে দু চোখে জল, খুব জোরে জোরে কর্কশ হাসি শোনা যাবে এবং দু হাতে কোমর চেপে ধরবে। এইরকম হাসি আমরা দেখতে পাই। এই হাসিগুলো আমরা প্রহসনে দেখতে পাচ্ছি। আর প্রহসনের বৈশিষ্ট্য কি? প্রহসন সম্বন্ধে যেটা আমরা আগে বলেছি, প্রহসনে যে প্রধান যে নায়ক বা যারা নায়ক হবে, তারা কিরকম হবে। আগেই বলেছি দুরকম প্রহসন স্বীকার করা হয়েছে, শুদ্ধ এবং সংকীর্ণ। কেউ বলছেন শুদ্ধ এবং মিশ্র। সেখানে শুদ্ধ যেটা, সেখানে সেই চরিত্র, যে কোন চরিত্রগুলি সেখানে থাকবেন, সেখানে এক দৃষ্ট ব্যক্তি নায়ক, সেটা শুদ্ধ বলা হয়। আর যেখানে একাধিক লোক, সেটা হলো সংকীর্ণ। সংকীর্ণ মানে কিন্তু আমরা সংকীর্ণ বলতে বোঝাই সরু, কিন্তু সংস্কৃতে সংকীর্ণ বলতে বোঝায় মেলানো, মেশানো। তো মেশানো জিনিস, মিক্সড। তো সেই জন্য সেখানে কি হবে, সেই সব আগে যেটা বলেছিলাম, যে যেখানে এরকম ধরনের সংকীর্ণ প্রহসন হচ্ছে, সেখানে গণিকা, বিটো, চেটো ইত্যাদি নানা রকম চরিত্র থাকে। ধৃষ্ট নায়কের কথা বললাম। ধৃষ্ট নায়ক কেমন নায়ক? সে হচ্ছে এমন নায়ক যে কিনা অন্যায় করেও, অপরাধ করেও সে লজ্জিত হয় না, ভয় পায় না। যখন তাকে তিরস্কার করা হয় তখনও সে লজ্জিত হয় না, এবং যখন ধরাও পড়ে গেছে তখনও সে সমানেই মিথ্যা কথা বলতে থাকে। আরেকটাও কথা বলেছিলাম যে প্রহসনের যে হাস্যরস হচ্ছে অঙ্গিরস। অভিনবগুপ্ত বলছেন হাস্য হচ্ছে রঞ্জক রস, হাস্য করুণ এবং অদ্ভুত। যদিও তিনি বিস্ময় কথাটা এখানে ব্যবহার করেছেন, বিস্ময় বলতে তিনি অদ্ভুত রসকেই বলেছেন। তিনি বলছেন যে এগুলো হচ্ছে রঞ্জক রস, এবং এগুলো যেখানে অঙ্গিরস, যে ধরনের রূপকে, সেই রূপকগুলিতে দেখে সাধারণ মানুষেরা, যারা কিনা অল্প শিক্ষিত বা যাদের অত বৈদগ্ধ্য জন্মায়নি, এবং সেই রকম শিক্ষার ফলে তারা এই ধরনের যে রূপকগুলি অর্থাৎ প্রহসন, সেগুলিকে তারা উপভোগ করতে পারে। এই সঙ্গে একটা প্রশ্ন আসে, যে আমরা তো আগেও বলেছি যে যে কোনো রকম
সাহিত্য কীর্তি থেকে শিক্ষা লাভ করার আছে। যেমন এটা আমাদের দেশেও বলা হয়েছে, পাশ্চাত্য বলে এতেও বলা হয়েছে। হোরেস তিনিও বলেছেন আর্স পোয়েটিকা গ্রন্থে, poets aim at giving either profit or delight, or at combining the giving of pleasure with some useful precepts of life. তাহলে কবি কি উদ্দেশ্য? কবি হয় কিছু লাভ, কোনো কিছু লাভ ঘটাবেন যারা পড়ছেন বা দেখছেন তাদের, অথবা আনন্দ, অথবা দুটিই মিশিয়ে, অর্থাৎ আনন্দ এবং যাকে বলা যায় উপদেশ, দুটিই তারা সেখান থেকে লাভ করবে। আর আমরা আমাদের দেশে কি আমরা দেখছি, মম্মটা বলছেন কাব্যাং যশসে অর্থকৃতে ব্যবহারবিদে শিবেতরক্ষতায় সদ্য পরনির্বৃতয়ে কান্তা সম্মিত দয়োপদেশ যুজে। কাব্য কি কারণে লোকে লেখে বা পাঠ করে? যশের জন্য। যশটা অবশ্যই কবির, কারণ কবি যদি কাব্যটা রচনা করে বেস্টসেলার হতে পারেন তাহলে তার যশও লাভ হলো। অর্থকৃতে তো বটেই, অর্থের প্রয়োজনে। যদি বইটা বেস্টসেলার হয় তাহলে বিক্রিও হবে বেশি, রয়্যালটি পাওয়া যাবে। এবং ব্যবহারও বিদে, লোক ব্যবহার, সামাজিক আচার আচরণ, এগুলো আমরা কাব্য থেকে শিখতে পারি। অমঙ্গল নাশ করতে পারি। অমঙ্গল নাশ কিভাবে হয়? এর মধ্যে অনেক ভালো ভালো কথা বলা হয়, ঈশ্বরের নাম নেওয়া হয়, এসব করে অমঙ্গল নাশ হয়। এবং সদ্য পরা নির্বৃত্তি, অর্থাৎ পাঠ মাত্রেই যে একটা পরার নির্বৃত্তি, একটি চূড়ান্ত রকমের উপভোগের ব্যাপার আসে, যেটা হলো কিনা রসাস্বাদ। সেটা কিরকম? সেটা কান্তা সম্মিততয়া উপদেশ যুদে, এমন উপদেশ দেয় মানুষকে, পাঠককে বা দর্শককে, যেটা উপদেশটা হলো কান্তা সম্মিত। সাধারণত উপদেশ 3 রকম হয়: প্রভু সম্মিত, সুরিত সম্মিত এবং কান্তা সম্মিত। যেটা প্রভু সম্মিত সেটা হচ্ছে আদেশ, এটা তোমার করতে হবে, করো, এটা করো। এটা হলো বৈদিক গ্রন্থ থেকে আমরা যে ধরনের অনুশাসন পাই সেগুলো মেনে চলতেই হবে। আর সুরিত সম্মিত, বন্ধু যদি আমাদের কোনো উপদেশ দেয় যে দেখ এইটা করলে তোর ভালো হবে, তুই এটা কর, সে আদেশ করার থেকে উপদেশটা, বন্ধুর উপদেশটা অনেক ভালোভাবে গ্রহণ করতে পারে। এটা আমরা রামায়ণ মহাভারত আদি গ্রন্থ থেকে এই উপদেশ পাই। এবং কান্তা সম্মিত হচ্ছে আমরা যেটা কাব্য থেকে পাই। কান্তা মানে প্রিয়া। প্রিয়া যখন আমাদের কোনো কিছু, এটা আমি শুধু ছেলেদের না, মেয়েদের ক্ষেত্রেও বলছি, সব থেকে প্রিয়জন যে, সে যদি বলে যে এই কাজটা করো না, এটা করলে খুব ভালো হবে, বা এই কাজটা করো না, এটা করলে তোমার ক্ষতি হবে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা অনেক সহজে এটা মেনে নেব, যে হ্যাঁ ও যখন বলছে তখন মেনে নিই কাজটা। তো এটা যদি হয় তাহলে প্রহসনের মধ্যে যত সব বাজে বাজে চরিত্র দেখানো হচ্ছে, হ্যাঁ, ইদানিংকালে দেখছি যে খুব বেশি রকম যে ধরনের, মানে চলচ্চিত্রের ক্ষেত্রে যে জিনিসটা খুব বেশি রকম চলছে, সেটা হলে গিয়ে সিনেমা দেখেই হোক বা টিভি সিরিয়ালই হোক, সব জায়গাতেই আমরা দেখছি কিছু কিছু দুষ্টু লোকের কীর্তিকলাপ, এবং তাদের শেষ পর্যন্ত শাস্তি হচ্ছে, এইসব দেখানো হচ্ছে। তো এরকম সব খারাপ খারাপ লোকেদের কাজকর্ম যদি দেখানো হয়, নায়ক যদি একটা উন্নত চরিত্রের মানুষ হয়, তাহলে তাকে দেখে আমরা তার মতন শিখতে পারি। কিন্তু এইসব লোকগুলোকে দেখে আমরা কি শিখবো? কিন্তু অভিনবগুপ্ত বলছেন যে এর একটা প্রয়োজন আছে। তিনি বলছেন যে এই যে দুর্বৃত্তদের যে সমস্ত আচরণ আমরা প্রহসনে দেখতে পাই, এখান থেকে আমরা বুঝতে পারি যে এইসব, এই ধরনের ব্যক্তি যারা সমাজে রয়েছে, তারা কিভাবে আমাদের ক্ষতি করতে চেষ্টা করতে পারে বা ক্ষতি করতে পারে। সেই জন্য আমরা তখন তাদের এড়িয়ে চলবো। এখন ফোনে প্রায়ই একটা মেসেজ আসছে, আপনারা সকলেই শুনে থাকবেন, যে যদি ফোনে কিছু বলা হয় যে অমুক কাজটা করুন, অমুক জায়গাতে ফোন করুন, অমুক এটা প্রেস করুন, অমুক লিঙ্কটা, তাহলে আপনার খুব সহজে আপনি এটা পাবেন, ওটা পাবেন, বাড়িতে বসে বসে মাইনে পেয়ে যাবেন,
মোটা মাইনে চাকরি পেয়ে যাবেন, এই ধরনের যে কথাগুলো, আমরা এগুলো আজকাল বিশ্বাস করি না খুব একটা, কিন্তু তাও যারা সেরকম খুব প্লজিবল স্কাউন্ড্রেল যাদের বলা হয়, মানে খুব বিশ্বাসযোগ্য ভাবে তারা গোটা ব্যাপারটাকে সামনে তুলে ধরে, তাতে করে আমাদের মনে হয় কি জানি হতেও হয়তো পারে, এবং আমরা তাদের ফাঁদে পা দিই। সেই কারণে আমরা এই হাস্যরসের মাধ্যমে লোককে হাসিয়ে বোঝাই যে এই রকমের দুষ্টু লোক আছে দেখো সমাজে, তোমরা কিন্তু এদের এড়িয়ে চলবে। আর প্রহসনের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সমাজে এরকম ধরনের অনেক কু অভ্যাস বলতে পারেন, বা মানুষের মধ্যে ফল চরিত্র এরকম অনেক থাকে, আমরা তাদের সবসময় দেখতে পাই। তাদের ব্যঙ্গ করা, তাদের ব্যঙ্গ করে তাদের তুচ্ছ করা, তার ফলে কি হচ্ছে, যে মানুষের সমাজের প্রতি অনেক বেশি সচেতন হচ্ছে, যে কি করলে সমাজের ভালো হয় এই কথা চিন্তা করার একটা সুযোগ আসছে। এই ধরনের, এইভাবে আমরা আহ, এটাকে ব্যাখ্যা করতে পারি যে প্রহসন কেন প্রয়োজন। আমরা তো দেখেছি শুধু আমাদের এখানে কেন, সব দেশেই এরকম ধরনের আহ, নাট্য সৃষ্টির একটা জায়গা আছে, যেখানে সমাজকে নিয়ে, আহ, দুশ্চরিত্র ব্যক্তিকে নিয়ে একটা হাসি ঠাট্টা করা, ভয়ের ব্যাপার শুধু না, তাদের নিয়ে হাসি ঠাট্টা করা, যাতে করে লোকে বুঝতে পারে যে এইগুলো খারাপ, এগুলো করতে নেই। আবার এধারে নাট্য দর্পণকার বলেছেন যে এই ধরনের যে সব অভিনয় বস্তু, তাতে করে নারী, শিশু এবং অশিক্ষিত যে সমস্ত মানুষেরা, তাদের এগুলো যেহেতু খুব সহজে আমাদের এর আবেদন পৌঁছয়, তারা এইগুলো দেখতে, এই ধরনের অভিনয় দেখতে তারা আহ, আগ্রহী হবে, এবং এইগুলো নিয়মিত দেখতে দেখতে তাদের মধ্যে সেই বৈদগ্ধ্য জন্মাবে, যার ফলে যাতে করে তারা পরবর্তী, তারা অন্য সব যে আরেকটু জটিল ধরনের যে ধরনের যেসব নাট্য সৃষ্টি আছে সেইগুলো আহ, উপভোগ করতে শিখবে। এই ধরনের কথা প্রহসন সম্বন্ধে বলা হয়েছে। তো প্রহসন যদি এইরকম একটা ব্যাপার হয়, তাহলে প্রহসনের গুরুত্ব আমাদের কাছে আরো বেশি হয়ে যাচ্ছে, যে আমরা তার মানে অনেক কিছুই শিখতে পাচ্ছি, যেটা হয়তো আমরা অন্য কোনো রকমের নাট্য সৃষ্টিতে পারবো না। এই হলো মোটামুটি খুব সংক্ষেপে প্রহসন সম্বন্ধে দু চার কথা বললাম। আর এরপরে একটু বলবো আহ আধুনিক সংস্কৃত নাটক সম্বন্ধে। এর আগে বলেছি, যখন আমাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যে আমার বন্ধু আহ, অধ্যাপিকা রীতা চট্টোপাধ্যায়, তিনি এই আধুনিক সংস্কৃত সাহিত্য নিয়ে ব্যাপকভাবে চর্চা করেছিলেন, এবং এইরকম ভাবে চর্চা বোধহয় কেউ এ পর্যন্ত করেনি তিনি যতটা করেছেন। তার অকাল মৃত্যুর ফলে তার কাজ অনেকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু রিতার আমি একসঙ্গে অনেক কাজ করেছি, এবং এই যে আপনাদের বলবার সময় আমি অনেকগুলো রেফারেন্স যেগুলো দিয়েছি বা যেখান থেকে বলেছি, সেটা আমার এবং রিতার একটি সংযুক্ত প্রচেষ্টা। সেটা ছিল এনসাইক্লোপিডিয়া অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান ড্রামাটাইজ, প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্রের একটি এনসাইক্লোপিডিয়া। তার মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছিল, আহ, সে যুগের নাট্যশাস্ত্রকার, নাট্যকার, তারপর তাদের লেখা গ্রন্থ, এবং যে সমস্ত আহ, পারিভাষিক শব্দগুলো পাওয়া যায় সেগুলো সমস্ত আলোচনা করা হয়েছে। তো এই ধরনের কাজ করতে করতেই ও চলে যায়, কিন্তু তার কাজ এখনো অনেক সমাপ্ত, অসমাপ্ত কাজ রয়ে গেছে, কিন্তু আমরা তার কাছ থেকেই অনেক কিছু আমাদের চিন্তার খোরাক পাচ্ছি। আহ, এই আহ, এখন রিতার বই থেকেই আমি বলছি যে
আধুনিক সংস্কৃত সাহিত্য কথাটি অনেকের কাছেই শোনায় সোনার পাথর বাটির মতো, অর্থাৎ কিনা অস্তিত্বহীন অসম্ভব কোনো বিষয়। এই কথা কেন বলা হচ্ছে? এক তো হলো সাধারণ মানুষের তো বটেই, অনেক পণ্ডিতেরও এ সম্বন্ধে এই সম্বন্ধে ধারণা যে সংস্কৃত মানে বেদ, উপনিষদ, দর্শন, পুরাণ, রামায়ণ, মহাভারত এইসব। আর সংস্কৃত ভাষার সাহিত্যিক হচ্ছেন অশ্বঘোষ, ভাস, মাঘ, ভারবী, শূদ্রক, বিশাখ দত্ত, এইরকম সব কাব্য কবিরা। তার মানে সংস্কৃত সাহিত্য সম্বন্ধে সাধারণভাবে ধারণা যে এই আধুনিক যুগে এর আর কোনো জায়গা নেই। সংস্কৃত নাটক বলছি, নাটক মানে এখানে রূপককেও ধরছি, এইগুলো শুধুমাত্র প্রাচীনকালেই ছিল, আধুনিক সংস্কৃত সাহিত্য বা সংস্কৃত নাটক বলে কিছু হয় না। এখন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কতটা সত্য যে সংস্কৃত নাটক বা যদি রূপক কথাটাই ব্যবহার করি, রূপক লেখা হয়েছে না হয়নি। সংস্কৃত রূপক, কাব্য, গল্প, উপন্যাস সবই লেখা হয়েছে, অর্থাৎ আধুনিক আঙ্গিকে সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য রচিত হয়েছে। এটা কিন্তু কিছু নতুন ব্যাপার নয়, আজকেই এটা হচ্ছে তা নয়, দীর্ঘকাল ধরেই এটা হচ্ছে। আমরা তো অনেক পরে আসরে এসেছি, কিন্তু অনেক দিন থেকেই এই নিয়ে কাব্য এবং নাট্য রচনা করেছেন অনেক অনেক কবি, যারা সংস্কৃতেই এগুলো রচনা করেছেন। তাদের মধ্যে আমাদের ভারতবর্ষেরই বিভিন্ন রাজ্য থেকে, যেমন মহারাষ্ট্রের আছেন S.B. ওয়ার্ডেকার, G.B. পালসুলে ইত্যাদি, উত্তর প্রদেশের মথুরা প্রসাদ দীক্ষিত, শিবজি উপাধ্যায় ইত্যাদি, গুজরাটের S.M. যাজ্ঞিক, হর্ষদেব মাধব, এরকম অনেকেই আছেন। আর আমাদের বাংলায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ আছেন, শ্রীজীব ন্যায়তীর্থ আছেন, আছেন কালীপদ তর্কাচার্য, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, রমা চৌধুরী, যতীন্দ্র বিমল চৌধুরী, বিমল কৃষ্ণ মতিলাল, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, নিত্যানন্দ স্মৃতিতীর্থ, তারাপদ ভট্টাচার্য, সীতানাথ আচার্য, আরো অনেকে। এই কটাই না মাত্র নাম করলাম। এদের মধ্যে অনেককে দেখার আমার সৌভাগ্য হয়েছে, যদিও সবাইকে অবশ্যই দেখিনি। শ্রীজীব ন্যায়তীর্থ মশাই 100 বছর পার করে তবে তিনি গত হয়েছেন, তাকে আমরা দূর থেকে দেখেছি। এবং সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম ছিল বুড়োদা, তার সঙ্গে খুবই মধুর সম্পর্ক ছিল আমাদের। তিনি আমাদের বিভাগে প্রায়ই আসতেন। তারপর রমা চৌধুরী, তিনি তো লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষা ছিলেন আমি যখন প্রথম কলেজে ভর্তি হলাম। তারপর তিনি রবীন্দ্র ভারতীতে চলে যান উপাচার্য হয়ে। তিনি এবং তার স্বামী যতীন্দ্র বিমল চৌধুরী দুজনেই সংস্কৃতে নাটক লিখেছেন। এছাড়াও আরো অনেকে আছেন, তাদের প্রসঙ্গে দু এক কথা বলবো, খুব ডিটেলে বলার অবকাশ যেহেতু আমাদের এখানে নেই। আচ্ছা, আমি নাটক কথাটা বারবার করে বলছি, নাটক আমরা নাটকই বলি, কিন্তু সংস্কৃত নাট্যশাস্ত্র অনুযায়ী আমরা দেখেছি যে নাটক একটি বিশেষ ধরনের রূপক, কিন্তু আমরা বাংলায় নাটকই বলি। এই নাটক বলতে সাধারণভাবে ইংরেজিতে যাকে বলে ড্রামা, এবং সংস্কৃতে যেটা রূপক। তো অভিনয় দর্পণে বলা হয়েছে নাট্যাং তার নাটকাং চৈব পূজ্যং পূর্ব কথাযুতম, যা নাট্য তাই হলো নাটক। এটা প্রাচীন উপাখ্যান থেকে যেসব উপাদান সংগ্রহ করে রচনা করা হয়েছে, সেই নাট্য বা নাটক সবার পূজনীয় হয়, অত্যন্ত প্রিয় হয়। তো এর আগে আমরা দেখেছি অবস্থান ও প্রীতির নাট্যম, এরকম একটা কথা আমরা পেয়েছিলাম।
এখন এখানে কিরকম ধরনের, আমি নাটক কথাটাই এখানে ব্যাপকভাবেই ব্যবহার করছি, যেমন বাংলায় ব্যবহার করা হয়ে থাকে। নাটক কত রকমের নাটক দেখা যাচ্ছে, কারণ সংস্কৃত যে কাব্যে যে আমরা বলি যে নাটক না কাব্য, এই যেমন কাব্য কথাটা আগে বলেছিলাম, কাব্য দুই প্রকার, একটা দৃশ্য এবং শ্রব্য। দৃশ্য হলো অভিনয়, আর শ্রব্য হলো যেটা পাঠ করতে হয়, যেটা কানে শোনা যায়, শুধু চোখে দেখা যায়, পড়া যায়, এরকম আর কি। তো এখন আমরা এমনিতে বলি কি, গিরিশচন্দ্র ঘোষ তিনি ছিলেন নাট্যকার, তো কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছেন কবি। এরকম ভাবে আমরা ভাগ করে থাকি, কিন্তু আমরা সংস্কৃতে দেখি সবাই কবি। যিনি নাটক লিখছেন তিনিও কবি, যিনি গদ্য রচনা করছেন তিনিও কবি, এবং যিনি পদ্য রচনা করছেন তিনিও কবি। আমরা মহাকবি কালিদাস বলি, আমরা মহানাট্যকার কালিদাস বলি না। যাই হোক, এই প্রসঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে যে কিরকমের নাটক বা রূপক রচনা হয়েছিল। আচ্ছা, নাটকের কথাই যদি ধরা যায়, হ্যাঁ, নাটক সম্বন্ধে আমরা প্রথমেই কি দেখলাম, নাটকম খ্যাত বৃত্তাংশ। নাটক কিরম হবে, তার মধ্যে খ্যাত বৃত্ত, সেটা হবে খ্যাত বৃত্ত, তার প্লট, তার বিষয়বস্তু হবে প্রসিদ্ধ, যেটা সবাই জানবে। বিশ্বনাথ বলেছেন খ্যাতম রামায়ণাদি প্রসিদ্ধম বৃত্তম। এখন এই আদি, হ্যাঁ, রামায়ণাদি, তার মানে যেখান থেকেই আমরা গল্পটা পেয়ে থাকি সেটা প্রসিদ্ধ, সবাই জানে। সেটা রামায়ণ মহাভারত হতে পারে, আবার অন্য কোনো গ্রন্থও হতে পারে। কি হতে পারে সেখানে, মহাভারত, রামায়ণ পুরাণ তো আছেই, কিন্তু আমরা দেখছি যেগুলো আমরা সংস্কৃত নাটকের পরে যেগুলো আমরা দেখছি, আধুনিক সংস্কৃত নাটক, তার মধ্যে আমরা ওই খ্যাতবৃত্ত নাটকের মধ্যে শুধু পৌরাণিক নাটক নয়, আরো অনেক রকম নাটক দেখছি। যেমন একটা তো হলো ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক যদি করা হয়, তার বিষয়বস্তু তো সাধারণত দর্শকদের জানা হয়, তাই না? আমরা বাংলা অনেক নাটক সেরকম পড়েছি, দ্বিজেন্দ্রলাল রায়ের রানা প্রতাপ সিংহ, দুর্গা দাস, শাহজাহান, এসব পড়েছি। গিরিশচন্দ্রেরও এরকম বেশ কিছু ঐতিহাসিক নাটক রয়েছে। তো এইসব যে নাটক রয়েছে, অনেক নাটক বাংলাতে লেখা হয়েছে, তেমনি অনেক সংস্কৃতেও এইরকম ঐতিহাসিক নাটক লেখা হয়েছে। বিশেষ করে বাংলা নাটকের ক্ষেত্রেও যেটা হয়েছে, যে যখন স্বদেশী আন্দোলন চলছে, তখন সাহিত্য রচনার উপরে তো তার বিশেষ প্রভাব পড়েছিল, এবং সাহিত্যেরও প্রভাব সমাজের উপরে পড়েছিল, যে কারণে সেই সময় দেশাত্মমূলক গান গেয়ে গেয়ে মানুষে ঘুরে বেড়াতো, এসব নাটক অভিনয় হতো। তো এই ধরনের জিনিস রয়েছে যেখানে, এগুলো তো সবার জানা গল্প, সেগুলোকে বর্তমানের পরিপ্রেক্ষিতে নিয়ে আসা হয়েছিল। তো পরবর্তীকালে অনেক সংস্কৃত নাটক লেখা হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে প্রসিদ্ধ কাহিনী। সেই প্রসিদ্ধ কাহিনী অনেক সময় ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করে। যেমন হরিদাস সিদ্ধান্ত বাগীশের কথা একটু আগেই বললাম, তিনি তার মতন এত ব্যাপক তার কাজ যে বলার নয়, তিনি বলেছিলেন, তার 3টি নাটক আছে, তার মধ্যে তিনি বলছেন তিনি পুরনো নিয়ম মেনেছেন, অর্থাৎ খ্যাতবৃত্ত নাটক করেছেন, তার প্রথাগত বৈশিষ্ট্য সবই আছে। তার নাটক হচ্ছে মিবার প্রতাপ, বঙ্গীয় প্রতাপ, শিবাজি চরিত্র। এগুলো, মিবার প্রতাপ বুঝতেই পাচ্ছেন, প্রতাপ সিংহ এবং মোগল সম্রাটের সঙ্গে যে যুদ্ধ চলেছিল। আর বঙ্গীয় প্রতাপ
আমাদের বাংলার প্রতাপ, অর্থাৎ প্রতাপাদিত্য, রাজা প্রতাপাদিত্য, এবং শিবাজির চরিত বুঝতেই পারছেন। এইগুলো সমস্ত এইসব ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে এইগুলি তৈরি করা হয়েছে। এছাড়া আরো অনেক 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 এরকম ধরনের নাটক রয়েছে, যেমন সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসি রানীকে নিয়ে ভারত লক্ষ্মী নাটকম লিখেছেন যতীন্দ্র বিমল চৌধুরী। সুভাষ বিজয়ম লিখেছেন নিত্যানন্দ স্মৃতিতীর্থ। এটা সুভাষ কিভাবে আইনে তার সৈন্যবাহিনী নিয়ে মণিপুর বর্মার জঙ্গলের ভেতর দিয়ে আজাদ হিন্দ ফৌজের গঠন করেছেন, এগুলো নিয়ে এই নাটক। এরকম আরো অনেক রয়েছে। বালেশ্বরে মহাযুদ্ধম, বালাসরে যে বাঘা যতীনের সঙ্গে ইংরেজের যুদ্ধের সংঘর্ষের কাহিনী। তারপরে আত্মনিবেদনও, এটাও নিত্যানন্দের লেখা। প্রফুল্ল চাকিকে যখন গ্রেপ্তার করতে আসা হয়, তিনি তখন আত্মহত্যা করেছিলেন। এইরকম অনেকগুলি দেশাত্মবোধক নাটক তিনি লিখেছিলেন। এছাড়াও যেসব সমস্যা তৎকালীন সমাজে আমরা পেয়েছি, যেমন উদ্বাস্তু সমস্যা নিয়ে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য লিখেছিলেন। নাটকের এটা বাদ চলে গেছে। যাই হোক, অনেক এরকম রয়েছে। তারপরে এছাড়াও আরো অনেক এরকম ধরনের গ্রন্থ পাচ্ছি আমরা, যেখানে এই যে বাংলাদেশ ও বিজয়ম ইত্যাদি, এগুলো পদ্মশাস্ত্রী লিখেছেন। বাংলাদেশ উদয়ম লিখেছেন রামকৃষ্ণ শর্মা। এই বাংলাদেশের যখন মুজিবুর রহমানের নেতৃত্বে যখন স্বাধীনতা এলো, এই সমস্ত বলা হয়েছে। এই ধরনের গ্রন্থগুলোকে অবশ্যই আমরা বলতে পারি যে এগুলো খ্যাতবৃত্ত ছাড়া এগুলোকে কিছুই বলা যায় না, কারণ এর বিষয় আমাদের সবার জানা। ঐতিহাসিক নাটকও অবশ্যই খ্যাতবৃত্ত। এছাড়া আরো প্রাচীন যুগের কিছু ঘটনা আমরা পেয়ে থাকি, যেমন চাণক্য বিজয়, রামনাথ মিশ্রের রচনা। শিখা বন্ধনমেও চাণক্যকে নিয়ে রামাশিস পাণ্ডে লিখেছিলেন। অশোক বিজয়, মৌর্য সম্রাট অশোককে নিয়ে লেখা। এইসব অনেকগুলো নাটক আপনারা খোঁজ করলে এগুলো পাবেন। এখন এগুলো সবই রিপ্রিন্ট হচ্ছে, যদি প্রয়োজন হয় এগুলো পড়তে পারেন। এই ধরনের নাটক বা রূপক আমরা অনেক পাচ্ছি। এই নাটকগুলো কি? এগুলো হলো খ্যাতবৃত্ত, অতএব এগুলো হলো নাটক। কিন্তু নাটক ছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের নাট্য সৃষ্টি রয়েছে, যেমন যেটাকে বলা যায় জীবনীমূলক, সেটাও খ্যাতবৃত্ত। ভবানী শঙ্কর ত্রিবেদীর ম্যাক্স মুলার বৈদুষ্যম, এটা রয়েছে। তারপর বিবেকানন্দ বিজয়ম, এটা ভার্নিকারের লেখা। এই ধরনের অনেকগুলো আমরা পাচ্ছি। এগুলোকেও আমরা খ্যাতবৃত্ত অবশ্যই বলতে পারি, কারণ এগুলো গল্পগুলো সবাই জানে। রমা চৌধুরী লিখেছিলেন নিবেদিতার ভগিনী নিবেদিতার সম্বন্ধে। এরকম ধরনের প্রচুর জীবনীমূলক নাটক বা রূপক দেখছি। এগুলোকে আমরা নাটকই বলবো, কারণ এগুলো সবই খ্যাতবৃত্ত। এই ধরনের অনেক পাচ্ছি আমরা নাটক। এবং তারপরে আরো পাচ্ছি সেটা হলো সামাজিক সমস্যা নিয়ে যেসব নাটক লেখা হয়েছে, তার মধ্যে সামাজিক সমস্যা, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছুই কিন্তু তার মধ্যে এসে যায়। সেখানে অনেক ক্ষেত্রেই
ব্যঙ্গ করে সমাজকে ব্যঙ্গ করে এইটা এই গ্রন্থ নাট্য সৃষ্টিগুলো হয়েছে। তার মধ্যে প্রহসন জাতীয় জিনিসও আছে। এইগুলো যারা লিখেছেন তাদের মধ্যে শ্রীজীব ন্যায়তীর্থ আছেন, সিদ্ধেশ্বর বাবু, যাকে যিনি বুড়োদা নাম নিয়েছেন। তার একটা মজার গল্প আছে, সেটা খুব সংক্ষেপে বলতে পারি। এটা আমাদের বিভাগীয় সহকর্মী এবং আমার অগ্রজ প্রতিম ছিলেন অধ্যাপক মানবেন্দু বন্দ্যোপাধ্যায়। তার কাছে অনেক গল্প শুনেছি সে যুগে। তার মধ্যে এটাও শুনেছিলাম যে প্রতি বছর উজ্জয়িনীতে কালিদাস উৎসব হতো। সেখানে ওরা সকলে কোনো নাটকের রিহার্সাল দিয়ে সেটা তৈরি করে দল বেঁধে তারা যেতেন ট্রেনে করে। তো ওই রকম কোনো একবার যাবার সময় ট্রেনে কেউ একজন বলেছিলেন, শখ হয়েছিল তার বেগুন পোড়া খাবার, এবং সেখানে বোধহয় স্টেশনে নেমে রান্না করে খাবার ব্যাপার ছিল একটা স্টেশনে ট্রেন থেকে ধরার আর একটা ট্রেন ধরার মধ্যে। তো সেই বেগুন পোড়া দিয়ে সবাই খুব পরিতৃপ্তি করে ভাত টাত খেয়ে ট্রেনে রওনা হলেন, এবং তারপর ট্রেন খুব গন্ডগোলে পড়ে গেল। কিছু একটা খুব ঝামেলা হয়েছিল, তার ফলে তারা একেবারে মাঝপথে আটকে গেলেন। কখন পৌঁছানো হবে, কখন ট্রেন আবার ছাড়বে কেউ জানে না। ভীষণ হট্টগোল চলেছে। আমাদের শ্রদ্ধেয় গৌরীনাথ শাস্ত্রী মহাশয় ছিলেন, তিনি হচ্ছেন দলের নেতা। তিনি খুব রাগারাগি করতে লাগলেন, কার মাথায় বেগুন পোড়া খাবার বুদ্ধি এসেছিল। তো যিনি বলেছেন তিনি অবশ্য আমাদের মাস্টারমশাই, তার নাম করছি না। তিনি টুক করে বলে দিলেন, আর কে, ওই বুড়ো বিদূষক। সিদ্ধেশ্বর বাবু সেজেছিলেন বিদূষক। তো সবাই হো হো করে হেসে উঠলো। শাস্ত্রী মশাই রাগে একটু পড়ে গেল, বকাবকি খুব একটা হলো না। কিন্তু ওই তখন থেকে বুড়ো বিদূষক থেকেই বুড়োদা নামটা তার চালু হয়ে গেল। এবং উনি যখন নাটক লিখতেন সেখানে উনি ওই বুড়োদা ছদ্মনামটা ব্যবহার করতেন। ছদ্মনাম বলা ঠিক হবে না, যাকে ইংরেজরা বলে পেন নেম, আর ফরাসিরা বলে ন দে প্লুম, সেই নাটক, সেইটা তার নাটকে তিনি ব্যবহার করতেন। এছাড়াও অনেক মজার নাটক আমরা পাচ্ছি, যেমন রাধাবল্লভ ত্রিপাঠী, যিনি কিনা খুব পণ্ডিত ব্যক্তি। তার কাব্য এবং অলংকার সম্বন্ধে বই আমরা তো আমাদের প্রতি পদে লাগে, কিন্তু তিনিও অনেক মজার নাটক লিখেছেন। তিনি মশকধানী বলে একটা লিখেছিলেন নাটক, সেখানে বলা হয়েছে, it delineates a pathetic story of human deceit and oppression by the powerful corrupt rich on the powerless poor. দরিদ্রের ওপর ধনীর অত্যাচার, অপরাধী ব্যক্তির প্রবল প্রতাপ, সেই জন্য সে তাকে কেউ কিছু বলবে না, তার সাত খুন মাপ। আর নিচে যারা রয়েছে, ক্ষমতা যাদের নেই, তাদের ওপর অত্যাচার এ তো আছে। এবং এই জিনিসটা আমরা এখন নিজেদের চোখে তো প্রতিদিনই দেখতে পাচ্ছি। এই অভয়া কাণ্ডের ব্যাপারেই আপনারা দেখতে পাচ্ছেন, যারা সত্যি সত্যি অপরাধী তাদের এখনো পর্যন্ত শরীরে আঁচ লাগেনি। তো এখানে এই ধরনের জিনিস রয়েছে। এবং এই যে তথাকথিত স্যাটারিক্যাল নাটক বা প্রহসন বলতে পারি আমরা, সেখানে কিছুটা ব্রেখটের প্রভাব পড়েছে। কারণ এই সময়টা তো আমরা জানি যে বার্টল ব্রেখটের নাটকের প্রভাব খুব বেশি রকম বাংলা নাট্য জগতে এসেছিল। এবং নাট্যকার বাদল সরকারের থার্ড থিয়েটারের প্রভাব পড়েছিল সেই যুগে। যারা নাট্যকার ছিলেন তাদের প্রভাব তো অবশ্যই সংস্কৃত নাটক যারা লিখছেন তাদের উপরেও পড়বে, এবং সেটা পড়েও ছিল। তো সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বা বুড়োদা, তার রচিত নাটক আছে কিছু, ধরিত্রীপতি নির্বাচনম, এটা ইলেকশন নিয়ে। এছাড়া আরো লিখেছিলেন অথকিম, তারপর ননাবিতাড়নম একবার আমরা অভিনয় করার জোগাড় করেছিলাম, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, রিহার্সালের লোকজন আসছিল না।
ধরিত্রীপতি নির্বাচনম যেমন, সেখানে তিনি দেখাচ্ছেন যে একটা রেস্টুরেন্টের মালিক হচ্ছেন ভগবান স্বয়ং, তার সহকর্মী বা সহকারী হচ্ছেন বিশ্বকর্মা, ভগবানের একটি বিবাহযোগ্য কন্যা আছেন ধরিত্রী। সেই ধরিত্রীকে বিবাহ করার জন্য অনেক পাত্র জুটেছে। তারা কেউ ধরিত্রীকে ভালোবাসে না, তারা সবাই তার দখল নিতে চায়, কেউ টাকার জোরে, কেউ ক্ষমতার জোরে, কেউ টাকা ক্ষমতা দুইয়েরই জোরে। এইসব তো আজকের দিনে একেবারে চোখের সামনেই ঘটছে। শেষ পর্যন্ত ধরিত্রীকে কে পাবে? ধরিত্রীর কাউকেই মনে ধরে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। তারপরে রথোৎসব নাটকে এই বিশেষ করে ইলেকশনের সম্বন্ধে খুবই একটা ব্যঙ্গের তীক্ষ্ণ একটা অভিমুখ করা হয়েছে, যে কিভাবে নাটকে কিভাবে সমাজের মধ্যে এই একটা নির্বাচনের নামে কি ধরনের একটা ঠকামি হয়। এবং এই নাটকের একটা বৈশিষ্ট্য হলো যে কোনো চরিত্রের নাম নেই। ক, খ, গ, ঘ, ঙ এইগুলো পুরুষ চরিত্রগুলোর, আ, দীর্ঘ ইত্যাদি ভাবে স্ত্রী চরিত্রগুলোকে নির্দেশ করা হয়েছে। তো এই ধরনের অসংখ্য মানে খুব একটা দুটো না, অনেক নাটক রয়েছে। এবং এর মধ্যে একটা খুবই আমাদের এখনকার চিন্তার মধ্যে আসে, সেটার নাম হলো ননা বিতাড়ানো। ননা মানে মা, মাকে তাড়িয়ে দেওয়া। এখানে ভাষা ভাষা জননী হচ্ছেন সংস্কৃত, তাকে তাড়িয়ে দিয়ে অন্য ভাষা নিয়ে আসা। তো যেমন হয় আর কি, বাপ মা বুড়ো হলে, বিশেষ করে মা বুড়ো হলে বাড়িতে অশান্তি হচ্ছে, মাকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে ছেলে বউ সুখে সংসার করে। সেই রকম একটা চিত্র এখানে আনা হয়েছে, যে সংস্কৃতকে বাদ দিলে বাংলা কেন অনেক ভারতীয় ভাষায় দাঁড়াতে পারবে, তাকে বাদ দেওয়া চলবে না। এটাই খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই নাটকের মধ্যে থেকে।